রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা সহ ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, অভিযোগ গঠন করা হয়েছে, চার্জ গঠন করা হয়েছে এবং আগামীকাল থেকে আজকে থেকে তো বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বশেষ খবর জানতে চাচ্ছি আপনার কাছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যিনি বিচারক মাসরুর সালেকিন, তিনি যে আদেশ দিয়েছেন সেটি হচ্ছে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন এবং এই অভিযোগ গঠনের আদেশের যে সাথে সাথে এটা সাক্ষ্য গ্রহণের একটি বাধ্যবাধকতা থাকে। সেই সাক্ষ্য গ্রহণটাও আগামীকাল 10:30টার দিকে শুরু হবে, সকাল 10:30টার দিকে। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তো আমরা এই মুহূর্তে যে আইনজীবী রাষ্ট্রনিযুক্ত যে স্পেশাল পাবলিক প্রসিকিউটর যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন আজিজুর রহমান দুলু। আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নিব যে আদালত আদেশে কি বলেছেন এবং কালকে যে সাক্ষ্য গ্রহণ এবং তিনি কি বলেছিলেন। আজকে রামিসা হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা প্রসিকিউশন পক্ষে আমাদের প্রস্তুতি সহ আমরা মাননীয় ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে 2 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠনের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সামনে আমরা সাবমিশন রাখি যে এই মামলা একটি নৃশংসতম মামলা। এই 8 বছরের শিশু রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ করে হত্যা করে তার মাথা আলাদা করে, 2 হাত দেহ থেকে আলাদা করে এবং অন্যান্য অঙ্গ যেভাবে ক্ষত বিক্ষত করে তার প্রতি যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যে অপরাধ করেছেন, সেই অপরাধের বিষয় আমরা সঠিকভাবে মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করে আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠনের জন্য নিবেদন করি এবং একই সাথে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করি যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার তারিখ থেকে অর্থাৎ আজ থেকে একটানা চলিবে এবং সেই আবেদন মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করে তা আসামিদ্বয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ও 30 ধারায় এবং একই সাথে পেনাল কোডে 201 ধারায় চার্জ গঠন করে আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন এবং এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া অদ্য হইতে শুরু হইল। আসামিরা তাদের দোষ স্বীকার করেননি উন্মুক্ত আদালতে আইন অনুসারে, যার ফলে আগামীকাল মাননীয় ট্রাইব্যুনাল ডেট নির্ধারণ করেছে যে এটার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সমস্ত সাক্ষ্য বিশ্লেষণ করে যথাযথভাবে যথাযথ সময়ে মাননীয় ট্রাইব্যুনাল নির্ধারিত সময়ে রায় প্রদান করবেন। দেখেন, এই বিষয়গুলো হলো পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আইন অনুসারে এই মামলায় আসামিদ্বয়ের শুধু এটুকু বলার প্রসিডিউর যে তারা নির্দোষ কিনা বা দোষী কিনা। যখন ট্রাইব্যুনাল চার্জ গঠন করে এই কথা বলেছেন তখন আসামিদ্বয় বলেছে যে তারা নির্দোষ এবং রাষ্ট্রপক্ষের উপস্থিত আসামিপক্ষে যে ডিফেন্স লয়ার ছিলেন তিনিও ওই কথাই শুনেছেন এবং এই আমরাও শুনেছি যে আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন। আমি যেটা বুঝেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং অনুসারে উনি বুঝাতে চেয়েছেন যে আসামিদ্বয় নির্দোষ এবং ইনোসেন্ট।
এর আগে আসামি সোহেল তো দোষ স্বীকার করেছে। দেখেন, এগুলো হলো ম্যাটার অফ ট্রায়াল। উনি যে সকল বিষয়ে বলেছেন ম্যাটার অফ ট্রায়াল, হ্যাঁ, ম্যাটার অফ ট্রায়াল নিয়ে কোনো মামলার ডিসচার্জ হয় না। ধন্যবাদ সকলকে। কতদিনের ভিতরে বিচার শেষ? কথা বলছিলেন আজিজুর রহমান দুলু। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী, যিনি রাষ্ট্র তাকে স্পেশাল পিপি বা বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে তাকে নিয়োগ দিয়েছে, এবং তিনি যেটি জানালেন যে এই মামলার যে বিচারিক কার্যক্রম, যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়ে গেল। এবং এই মামলায় যে দুইজন আসামি তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছিলেন, তাদের পক্ষে যে আসামি পক্ষে যে স্টেট ডিফেন্স রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ, তিনি ডিএনএ সংক্রান্ত কোনো একটা বিষয় বলছিলেন এবং বলে তিনি তার যে আসামি যারা আছে তাদেরকে নির্দোষ দাবি করেছেন। পরবর্তীতে সোহেলকে যখন আদালত থেকে নামানো হচ্ছিল, তিনি বারবার ডলার নামে একজনের কথা বলছিলেন এবং তিনি নিজেকে বলছিলেন যে তিনি ধর্ষণের ঘটনা তার মাধ্যমে হয়নি, তাকে মাদক সেবন করা হয়েছিল, এবং বারবার তিনি ডলার অথবা দোলা এরকম একটি নাম তিনি বারবার উচ্চারণ করছিলেন। তার মধ্য দিয়ে আমরা মনে হয় এতটুকু বলা যেতে পারে যে এইখানে যে প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুন, তার বাইরে তৃতীয় অন্য কেউ থাকতে পারে, যেটি সোহেল রানার বক্তব্য এবং তিনি যে দাবি করছেন সে অনুযায়ী আমরা প্রাথমিকভাবে এটি ধরে নিতে পারি। কিন্তু যেহেতু এটি পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টে শুধু এই দুজনের নাম এসেছে অভিযোগপত্রে, এবং রাষ্ট্রপক্ষে যিনি আইনজীবী তিনিও এই দুজনের বিষয়ে তিনি কথা বলেছেন, এবং আদালত এই দুজনের বিষয়ে আমলে নিয়ে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করেছেন, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। আগামীকাল সকাল 10:30টায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এবং প্রতিদিনই বিরতি দিয়ে আইনের যে বাধ্যকতা রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই মামলায় প্রতিদিন সাক্ষ্য গ্রহণ শেষ হবে, এবং আমরা হয়তো খুব দ্রুত সময়ের ভিতরেই রামিসা হত্যা মামলার যে রায় সেটি হয়তো দেখতে পাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ঘটনা যেদিন ঘটেছিল 19শে মে, তারপরে 5 দিনের মাথায়, মাত্র 5 দিনে, যেটি নজিরবিহীন, পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান তিনি এই মামলাতে যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র জমা দিয়েছিলেন, এবং সেই অভিযোগপত্র খুব কম সময়ের ভিতরে জমা দিয়ে এটি নজির স্থাপন করেছেন। তো আমরা আশা করছি যে হয়তো রামিসা হত্যা মামলার বিচারও খুব দ্রুত সময়ের ভিতরেই শেষ হবে বলে আমরা আশা করছি। নিম্ন আদালত থেকে এই ছিল আমার কাছে সবশেষ।